বন্ধুরা নমস্কার। বিহারে নির্বাচন সবাই জানে। আমাদের দেশে নির্বাচন মানেই দলবদলের একটা ব্যাপার থাকে। নির্বাচন এলে নতুন দলের জন্ম হতে পারে। নির্বাচন এলে দলের কাছ থেকে টিকিট না পেয়ে নির্দল হিসেবে দাঁড়িয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে। এই সমস্ত কিছু থাকতে পারে। বিহারেও দলবদল শুরু হয়েছে। এর আগে কিছুদিন আগে আমি অন্য একটা চ্যানেলে আপনাদেরকে বলেছিলাম যে বিহারে বিজেপি ছেড়ে, জেডিইউ ছেড়ে বিভিন্ন নেতারা আরজেডি, কংগ্রেস এই সমস্ত দলে যোগদান করেছে। এবার চিরাগ পাসওয়ানের যে লোক জনশক্তি পার্টি, রামবিলাস নামে যে পার্টিটা, এই পার্টি থেকে একসঙ্গে 38 জন 38 নেতা পদত্যাগ করেছেন। তারা শুধু পদত্যাগ করেননি, তারা দলের অন্য নেতাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন। তারা অবহেলার, অবজ্ঞার, কথার খেলাপের, বেইমানির, বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে বলেছেন যে তারা এবার নতুন আরেকটা দল গঠন করবে। অর্থাৎ বিদ্রোহীরা নতুন দল গঠন করে বিধানসভা নির্বাচনে যাবে। এবার নতুন দলের নাম কি হবে, তার সিম্বল কি হবে, কবে নাগাদ গঠন করবে সেই দল, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এখনো পর্যন্ত ক্লিয়ার করেনি। তবে তাদের কথাবার্তা থেকে মনে হচ্ছে যে তারা চিরাগ পাসওয়ানের বিরোধিতা করেছে। হতে পারে তারা ইন্ডিয়া জোটের যে দলগুলো রয়েছে, যেমন আরজেডি, যেমন কংগ্রেস, যেমন বাম দলগুলো, তাদেরকে সহযোগিতা করবে, হতে পারে। তার সম্ভাবনা অল্প অল্প করে দেখা যাচ্ছে তাদের কথাবার্তা থেকে। এবার বিহারেই আপনার ভিআইপি নামে আর একটা পার্টি আছে, বিকাশশীল ইনসান পার্টি। এই পার্টির বড় নেতা হলো বা প্রধান নেতা হলেন মুকেশ সাহানি। তার পার্টি বিজেপির সঙ্গে ছিল, বিজেপির সঙ্গে সরকারে ছিল, সরকারি দল ছিল। কিন্তু তার অভিযোগ হলো বিজেপি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তার দলের নেতাদেরকে ভাঙিয়ে নিয়েছে, বিধায়কদের ভাঙিয়ে নিয়েছে এবং তার দলের ক্ষতি করেছে। অর্থাৎ বন্ধু হিসেবে সঙ্গে থেকে দলটির ক্ষতি করেছে বিজেপি। তার কারণে তিনি প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হচ্ছেন। এখন তার সঙ্গে তেজস্বী যাদবের সম্পর্ক দারুণ। এখন আরজেডির সঙ্গে তার দলের একটা ভালো সম্পর্ক, ইন্ডিয়া জোটের অন্য দলগুলোর সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং তার ভেতরে একটা প্রতিশোধ স্পৃহা রাজনৈতিকভাবে যদিও কাজ করছে। এবং তিনি চাইছেন যে আগামী নির্বাচনে যে কোনো মূল্যে এনডিএকে শাসন ক্ষমতায় ফিরে আসা থেকে আটকাতে। তো এবার বিহারে বিধানসভা নির্বাচনে এই যে নতুন ঘটনাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু একটা দিশা নির্দেশ করছে। সেটা কি? সেটা হলো বিহারে একটা পরিবর্তনের আবহ রয়েছে। বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে এখন আর বেশি সংখ্যক মানুষ পছন্দ করেন না, তার চেয়ে ডাবলের চেয়ে বেশি সংখ্যক মানুষ আপনার তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন। তেজস্বী যাদবের পরে প্রশান্ত কিশোর রয়েছেন 2 নম্বরে। অর্থাৎ মুখ্যমন্ত্রী ভাবেন, যিনি বিহারে দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীর আসনে রয়েছেন, যিনি সারা ভারতবর্ষে অত্যন্ত পরিচিত একটা মুখ, বড় নেতা জাতীয় স্তরে, সেই নীতিশ কুমার এই মুহূর্তে মুখ্যমন্ত্রিত্বের হিসাবে যত ধরনের ওপিনিয়ন পোল আসছে সবগুলোতেই 3 নম্বরে অবস্থান করছেন। তিনি 1 নম্বরে তো প্রশ্নই আসে না, 2 নম্বরে পর্যন্ত তিনি জায়গা পাচ্ছেন না। অথচ তার জায়গাতে প্রশান্ত কিশোর, তিনি মাত্র কয়েক মাস আগে নতুন একটা পার্টি বানিয়েছেন। কয়েক মাস কি, গত অক্টোবরের 2 তারিখ, অর্থাৎ গান্ধীজির জন্মদিনে, সামনে আবার অক্টোবর আসছে, তখন 1 বছর পূর্ণ হবে। সেই প্রশান্ত কিশোরের জনস্বরাজ পার্টি, তার নতুন পার্টির নাম, তিনি 2 নম্বর চলে এসেছেন। এত অল্প সময়ের মধ্যে তার পার্টি এবং তিনি নীতিশ কুমারকে পেছনে ঠেলে দিয়ে আপনার তেজস্বী যাদবের ঠিক পেছনে এসে দাঁড়িয়েছেন। এটা চারটিখানি ব্যাপার না। তার মানে বিহারে আপনার নীতিশ কুমারের সরকারকে মানুষ চাইছে না। এখন নীতিশ কুমারের সরকারকে চাইছে না ঠিক, কিন্তু বিজেপি কেউ কি চাইছে না? এই কথাটা এই মুহূর্তে গ্যারান্টি দিয়ে বলা যাবে না।
যদিও বিজেপির কোনো নেতা মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে 10%-এর বেশি নাই, অর্থাৎ 10%-এর বেশি মানুষ বিজেপির কোনো নেতাকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে না। কিন্তু দল হিসেবে বিজেপি একেবারে পেছনে তা বলা যাবে না। বিজেপি যথেষ্ট শক্তিশালী দল, যথেষ্ট আপনার মজবুতির সঙ্গে আপনার অন্য দলগুলোকে আপনার কন্টেস্ট দিচ্ছে বিজেপি, এটা সত্যি। কিন্তু তার মানে আবার এটাও না যে বিজেপি একা ক্ষমতা চলে আসতে পারে। আর এটা তো অসম্ভব এই কারণেও যে সিট শেয়ারিংয়ে বিজেপি কোনো অবস্থাতেই আপনার অর্ধেকের বেশি সংখ্যক আসনে ক্যান্ডিডেট দিতে পারবে না। কারণ নীতিশ কুমার চাইছেন যে বিজেপি কোনো অবস্থাতেই 100 যাতে ক্রস না করে। বিহারে 243টা আসন রয়েছে, সেই 243টা আসনের মধ্যে 122টা তো লাগবে জিততে গেলে, মেজরিটি পেতে গেলে। এবার বিজেপিকে যদি 100-র নিচে নামিয়ে দেওয়া যেতে যায় ইলেকশনে ক্যান্ডিডেসির ক্ষেত্রে, তাহলে তো বিজেপির একার পক্ষে আর মেজরিটির প্রশ্নই আসে না। তাহলে বিজেপি একলা সরকার গঠন করতে পারবে না, অন্য দলগুলোর ওপরে নির্ভরশীল তাকে থাকতে হবে। এটা হলো নীতিশ কুমারের ইচ্ছা। এইটাই চাইছে চিরাগ পাসওয়ান, তারপরে হাম, এই যতগুলো তার শরিক দল আছে, তারা সবাই চাইছে বিজেপিকে যতটা সম্ভব কম আসনে প্রতিদ্বন্দ্বিতা করানো এবং তারা বেশি সংখ্যক আসন নিয়ে আপনার জিতে, ম্যাক্সিমাম সিটে জিতে এসে সরকারে যাতে তাদের বাদ দিয়ে যাতে সরকার না চলে সেটা নিশ্চিত করা। এবার তেজস্বী যাদব যেহেতু সবচেয়ে বেশি সংখ্যক মানুষের ভোট পাচ্ছেন ওপিনিয়ন পোলগুলোতে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে, সেহেতু ধরে নেওয়া যেতে পারে প্রাথমিকভাবে আরজেডির একটা সুসময় চলছে। আর আরজেডির সুসময় চলছে বলেই আপনার বিজেপির মধ্যে কিছু নেতার মধ্যে দেখা যাচ্ছে যে তারা আপনার আরজেডির দিকে ঝুঁকে আছেন। জেডিইউর মধ্যে কিছু নেতাকে দেখা যাচ্ছে আরজেডি সুরে কথা বলছেন, অথবা কিছু নেতা তো দলবদল করে অলরেডি আরজেডিতে গেছেনই। এবার দেখা যাচ্ছে চিরাগ পাসওয়ানের পার্টিতে একেবারে একসঙ্গে 38 জন নেতা দল থেকে পদত্যাগ করে নতুন দল বানানোর কথা বলেছেন। এবার দেখা গেছে যে ভিআইপি দল তারা প্রতিশোধের কথা বলছে এবং আপনার বিরোধী জোটের সঙ্গে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছে। তার মানে বিহারে একটা পরিবর্তনের আপনার প্রক্রিয়া চলছে। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এনডিএর সরকার দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে বলে মনে হচ্ছে। তারা এবার নতুন একটা সরকার দেখতে চাইছে। লালু প্রসাদ যাদব এবং রাবড়ি দেবী তাদের নেতৃত্বাধীন যে সরকারগুলো ছিল, সেই সরকারগুলো খুব বেশি সুনাম অর্জন করতে পারেনি, বরং অনেক ক্ষেত্রে দুর্নাম অর্জন করেছে। এটা সত্য। তাদের বিশেষ করে লালু প্রসাদের রাজত্বকালটাকে অনেকে জঙ্গল রাজের রাজত্বকাল বলে, তো এইটা একটা তাদের জন্য মাইনাস পয়েন্ট, এটা ঠিক। কিন্তু তেজস্বী যাদব ইয়াং ফেস, 35 বছর বয়স মাত্র, সে কিন্তু নতুন স্টাইলে কথাবার্তা বলে, সে ইয়াং জেনারেশনের সমস্যাগুলোর কথা বলে, সে মানুষের মূল যে সমস্যাগুলো সেগুলোকে তুলে ধরে। মানুষের যখনই কোনো সমস্যা হয়, সরকারের তরফে দমনপীড়ন হয়, তখনই সে সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে যায়। ফলে তার একটা প্রো পিপল ছবি তৈরি হয়েছে। বক্তা হিসাবেও যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন বক্তব্য রাখে, ইয়াং জেনারেশনের সঙ্গে খুব গভীরভাবে মিশে যেতে পারে। ফলে তার একটা নতুন ছবি তৈরি হয়েছে। ফলে ওই লালু প্রসাদ যাদবের জঙ্গল রাজের কথা তেজস্বী যাদবের ক্ষেত্রে আর খাটছে না। এবং কয়েক মাস যে সময়টা তেজস্বী যাদব আপনার নীতিশ কুমারের সঙ্গে মন্ত্রিসভায় ছিলেন এবং উপমুখ্যমন্ত্রী ছিলেন, তখন কিন্তু তেজস্বী যাদবের চাপে লক্ষ লক্ষ চাকুরি দেওয়া হয়েছিল, সরকারি চাকুরি। তার জন্য ইয়াং জেনারেশনের মধ্যে একটা আশার মানে বার্তা রয়েছে যে তেজস্বী যাদব যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে চাকুরি পাওয়া যেতে পারে, তাহলে যুব সমাজের জন্য নানান ধরনের প্রকল্প আসতে পারে, নানান ধরনের সুযোগ সুবিধা আসতে পারে। এই আশার জন্য একটা বিরাট জনস্রোত তেজস্বী যাদবের পেছনে কিন্তু রয়েছে। এখন এই তেজস্বী যাদবের সঙ্গে নীতিশ কুমারের কম্পিটিশন হয় না প্রশান্ত কিশোরের কম্পিটিশন হয়? প্রশান্ত কিশোর
তেজস্বী যাদবকে ছাপিয়ে 1 নম্বরে আসতে পারেন, না তাকে 2 নম্বর অবস্থানে থাকতে হতে পারে। সেগুলো আমরা যতক্ষণ পর্যন্ত না বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয় ততক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারবো না, শুধু অনুমান করা যাবে। তবে এই মুহূর্ত পর্যন্ত বিহারে কিন্তু অবশ্যই ইন্ডিয়া জোটের জন্য একটা ভালো পরিবেশ বিরাজ করছে। তারা শেষ পর্যন্ত সেটাকে কাজে লাগাতে পারবে কি না, বড় প্রশ্ন এখন সেটাই। কি মনে হয় আপনাদের? ভিডিওর শেষে জানাবেন। আর রিয়েল লাইফ স্টোরি চ্যানেলটা আপনাদের পছন্দ হয় বলেই তো চ্যানেলের সঙ্গে থাকেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে করে নেবেন, আর ভিডিওটাকে শেয়ার করে দিন, একটা লাইকও করে দিন। তাহলে ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ।